বনের নির্জন প্রান্ত ও বাঘের শিকার বিশাল বড় এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক বাঘ। সে ছিল জঙ্গলের রাজা। সে খুব অহংকারী আর বদমেজাজি একজন রাজা ছিল। সব সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে নিরীহ প্রাণীদের কষ্ট দিত, তাদের মেরে খেয়ে ফেলত। একদিন আজ আর তোমার পালানোর কোনো পথ নেই হরিণ। আজ তুমি হবে আমার দুপুরের আহার। দোহাই মহারাজ, আমাকে মারবেন না। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওরা এখনো নিজের খাবার জোগাড় করতে পারে না। আমি মারা গেলে ওরা না খেয়ে মরে যাবে, দয়া করুন। বনের নিয়ম বড় নিষ্ঠুর হরিণ। এখানে দয়ার কোনো স্থান নেই। দুর্বলেরা সবলের খাদ্য, এটাই প্রকৃতির নিয়ম। তোমার বাচ্চারা কি খাবে সেটা ভাবার সময় আমার নেই। কিন্তু মহারাজ, আমাকে খেলে আপনার কতটুকুই বা পেট ভরবে? আমি গত কয়েকদিন ঠিক মতো ঘাস পাইনি, শরীরটা একদম শুকিয়ে গেছে। চুপ করো, আমি আর একটা কথাও শুনতে চাই না। পেটের জ্বালায় আমার মাথা কাজ করছে না। তুমি রোগা না মোটা সেটা খাওয়ার পরেই বুঝবো। থামুন মহারাজ, থামুন। এ কি করছেন আপনি? বনের রাজার কি এমন আচরণ সাজে? রে শিয়াল, তুই আবার মাঝখান থেকে ঝামেলা করছিস কেন? দেখছিস না আমি শিকারে ব্যস্ত? সরে যা এখান থেকে। মহারাজ, আমি আপনার মঙ্গলের জন্যই জীবনের ঝুঁকি নিয়ে এসেছি। আপনি এই সামান্য হাড় জিরজিরে হরিণটাকে খেয়ে নিজের রাজকীয় খিদের অপমান করবেন না। আমি আপনার জন্য এর চেয়েও বড় বিশাল এক সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? খিদের সময় খাবারের চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? যদি তোর কথা মিথ্যে হয় তবে এই হরিণের আগে তোকে চিবিয়ে খাবো। বল, কি সংবাদ? মহারাজ, আপনি বনের রাজা। আপনাকে মিথ্যা বলার সাহস কি এই ক্ষুদ্র প্রাণীর আছে? আমি বনের ওপারে নদীর ধারে এক বিশাল ভোজের সন্ধান পেয়েছি। সেখানে শহর থেকে মানুষরা বনভোজনে এসেছিল। তারা চলে যাওয়ার সময় প্রচুর মাংস, পোলাও আর ঘি মাখানো ভাত ফেলে গেছে। গন্ধে চারপাশ মোমো করছে মহারাজ। হুম, বলছিস কি? মানুষের রান্না করা মাংস, ঘি আর পোলাও? জি মহারাজ, সুগন্ধে বাতাস ভারী হয়ে আছে। কিন্তু সমস্যা হলো, একা আমি তো আর অত খাবার পাহারা দিতে পারছি না। অন্য বনের পশুরা বা কুকুররা যদি টের পায় তবে সব শেষ হয়ে যাবে। তাই তো ছুটে এলাম আপনাকে ডাকতে। চলুন, দেরি করবেন না মহারাজ। শিয়াল ভাই, তুমি কি সত্যি বলছো মানুষের খাবার? চুপ কর বোকা, যা বলছি শুনতে থাক। হুম, মানুষের খাবার যখন আছে তখন এই হরিণকে দাঁত খোয়ানোর দরকার নেই। হরিণ হাঁপাতে হাঁপাতে গুহার সামনে আসে। সেখানে বানর এবং ইঁদুর আগে থেকেই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর শিয়াল সেখানে উপস্থিত হয়। চিনি শিয়াল, তুই নাকি বাঘ মামাকে মানুষের খাবার খাওয়াতে নিয়ে গেছিস? খাকো খেখে, খাকো খেখে। ঠিক বলেছিস বানর। শিয়াল ভাই, তুমি আজ বড্ড ঝুঁকি নিয়ে ফেলেছো। বাঘটা ফিরে এসে আমাদের সবাইকে শেষ করে দেবে। শিয়াল ভাই আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। উনি না থাকলে আজ আমি মরেই যেতাম। কিন্তু এখন কি হবে? বাঘ যখন দেখবে নদীর পাড়ে কোনো খাবার নেই। শান্ত হও সবাই, ভয়ের কিছু নেই। আমি কি অতই বোকা যে বাঘকে সত্যি সত্যি খাবার দিতে নিয়ে গেছি? আমি ওকে ভুল পথে পাঠিয়ে এসেছি, কিন্তু ও ফিরে আসবেই। আর ফিরে এসে ও আমাকে খুঁজবে। তাই আমাদের এখনই একটা স্থায়ী সমাধান করতে হবে। স্থায়ী সমাধান? তুই কি বাঘের সাথে লড়াই করবি?
তোর কি মাথা খারাপ হয়েছে? ওর এক থামায় আমরা সবাই চারটা হয়ে যাব। গায়ের জোরে বাঘের সাথে আমরা কেউ পারবো না, সেটা আমিও জানি। কিন্তু শক্তি কি সব? বুদ্ধির জোর কি নেই? সেখানে আমরাই রাজা। শোনো, বাঘের অত্যাচার দিন দিন বাড়ছে। আজ হরিণ বেঁচে গেছে, কাল হয়তো বানর তোমার পালা, পরশু ইঁদুরের গর্ত খুঁড়বে। আমাদের সবাইকে মিলে বাঘকে এমন শিক্ষা দিতে হবে যাতে ও আর আমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে। কিন্তু আমরা কি করতে পারি? আমি তো ছোট একটা ইঁদুর, আমার কি সাধ্য আছে ওই বাঘটার সাথে লড়বার? ইঁদুর, তুই নিজেকে ছোট ভাবছিস কেন? তোর কাজই তো এই পরিকল্পনায় সবচেয়ে বেশি। আর বানর, তোর কাজ হলো গাছের ওপর থেকে নজরদারি করা। আমাদের একটা ফাঁদ পাততে হবে, এমন ফাঁদ যেখান থেকে বাঘ আর সহজে বের হতে পারবে না। আমি কি করব? আমার কি কোনো কাজ আছে? তোমাকে হতে হবে টোপ। তুমি কি সাহসের সাথে এই অভিনয়টা করতে পারবে? বাঘকে ফাঁদের কাছে টেনে আনার দায়িত্ব তোমার। আমার জীবন বাঁচানোর জন্য তোমরা এত ঝুঁকি নিচ্ছ, আর আমি এইটুকু করতে পারবো না? আমি রাজি, বাঘের হাত থেকে বাঁচার জন্য আমি সব করতে পারি। বেশ, তাহলে শোনো আমার পরিকল্পনা। বনের উত্তর দিকে যে পুরনো শুকনো কুয়োটা আছে, মনে আছে তোমাদের? হ্যাঁ, ওই যে অনেককাল আগে শিকারীরা খুঁড়েছিল, ওটা তো এখন লতা পাতায় ঢাকা। ওটার দিকে তো কেউ যায় না। ঠিক তাই, ওটাই হবে আমাদের অস্ত্র। ইঁদুর, তোমাকে আজ সারা রাত জেগে তোমার দলবল নিয়ে একটা বিশেষ কাজ করতে হবে। গভীর রাত, চাঁদের আলোয় দেখা যাচ্ছে শুকনো কুয়াটি। ইঁদুর তার শত শত সঙ্গীর সাথে কাজ করে যাচ্ছে। বানর গাছের উপর থেকে পাহারা দিচ্ছে। এই ইঁদুর, হাত চালা। ভোর হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। বাঘ মামা কিন্তু সকাল হলেই এইদিকে আসবে। সূর্য ওঠার আগেই সব প্রস্তুত থাকা চাই। চুপ কর বানর, চেঁচামেচি করিস না, আমাকে কাজে মন দিতে দে। আমরা কুয়ার মুখের চারপাশে মাটির আগলা পরত লাগিয়ে দিয়েছি, আর ওই যে মোটা লতা পাতা দেখছিস, ওগুলো আমরা এমন ভাবে দাঁত দিয়ে কেটে রেখেছি যে সামান্য ভার পড়লে ছিঁড়ে পড়ে যাবে। দারুণ বুদ্ধি। আচ্ছা, আমি ওপর থেকে কিছু সুন্দর ফুল আর ফল ফেলে দিই, যাতে জায়গাটা দেখতে খুব লোভনীয় মনে হয় আর বাঘের কোনো সন্দেহ না হয়। তুই আমাকে ধোকা দিয়েছিস শিয়াল। নদীর পাড়ে গিয়ে দেখলাম কিচ্ছু নেই, তুই আমাকে মিথ্যা বলেছিস। আমি সারা রাত কাদার মধ্যে ঘুরেছি, আজ তোকে আমি ছাড়বো না। তোর মাংস দিয়ে আমি সকালের নাস্তা করব। মহারাজ, বিশ্বাস করুন, আমি মিথ্যা বলিনি। আমি নিজের চোখে মানুষের খাবার দেখেছিলাম, কিন্তু মনে হয় অন্য বনের হায়নারা এসে সব খেয়ে ফেলেছে। কিন্তু শুনুন মহারাজ, হায়নারা খাবার খেয়ে গেলেও ওরা যাওয়ার সময় একটা ভুল করেছে। কি ভুল? আবার কোন গল্প পাচ্ছিস? না মহারাজ, সত্যি, হায়নারা ফেরার পথে একটা বিশাল মোটা সোটা নীলগাইকে তাড়া করেছিল। নীলগাইটা পালাতে গিয়ে গর্তে পা মচকে এখন বনের উত্তর দিকের পুরনো কুয়োর কাছে যন্ত্রণায় কাতরাচ্ছে মহারাজ। নীলগাই, শোনা যাচ্ছে তো লোভনীয়। গত কয়েকদিন ধরে ভালো কিছু খাইনি। ঠিক আছে, চল, কিন্তু মনে রাখিস এটাই তোর শেষ সুযোগ। যদি এবার ধোকা দিস তবে তোর রক্ষা নেই। অবশ্যই মহারাজ, চলুন, দেরি করা ঠিক হবে না। অন্য কেউ আবার খবর পেয়ে গেলে মুশকিল। পথটা এত লম্বা কেন রে শিয়াল? আমার আর ধৈর্য থাকছে না। আর কত দূর? আর একটুখানি মহারাজ, ওই যে
সামনেই দেখা যাচ্ছে ঘন জঙ্গলটা, ওটার পরেই সেই জায়গা। ওই দেখুন মহারাজ, ওই পাথরের ওপর। কিন্তু এ কি, নীলগাই তো দেখছি না। ওটা তো সেই হরিণ। সেই হরিণটা যেটাকে তুই কাল বাঁচিয়েছিলি, হ্যাঁ, ও ওখানে কি করছে? জি মহারাজ, মনে হয় নীলগাইটাকে এই হরিণটাই কোনোভাবে তাড়িয়েছে। কিন্তু দেখুন, হরিণটা নড়তে পারছে না। মনে হয় ও খুব অসুস্থ। মহারাজ, দয়া করুন, আমি খুব অসুস্থ। আমার গায়ে বিষাক্ত পোকা কামড়েছে, আমি নড়তে পারছি না। আমাকে খেলে আপনিও অসুস্থ হয়ে যাবেন। আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করুন। চুপ কর, তোর কোনো অজুহাত আজ শুনবো না। বিষ হোক আর যাই হোক, আমি তোকে খাবই। তোর মাংস খেয়েই আমি আমার খিদে মেটাবো। বাঘ শরীর নিচু করে আক্রমণের প্রস্তুতি নেয়। তার চোখ শুধু হরিণটার দিকে। মাঝখানে লতা পাতায় ঢাকা কুয়াটা সে খেয়ালই করে না। এ কি, মাটি সরে যাচ্ছে কেন? আহ আহ বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। বিকট শব্দে লতা পাতা ডালপালা সমেত বাঘ নিচে গভীর অন্ধকার কুয়োতে পড়ে যায়। ধপাস করে একটা ভারী পড়ার শব্দ হয়। বাঁচাও শিয়াল, আমাকে তোলো। এটা কি হলো? আমি আমি উঠতে পারছি না। শিয়াল, তুই আমাকে ধোকা দিয়েছিস। আমি এখান থেকে একবার বের হলে তোকে ছিঁড়ে ফেলবো। বানর দড়ি দে, কেউ আমাকে তোল। আমি বনের রাজা, আমাকে এভাবে ফেলে তোরা যেতে পারিস না। ওহে বনের রাজা, গায়ের জোর আর গলার আওয়াজ থাকলেই সব হয় না, একটু বুদ্ধিও লাগে। আপনি লোভের বশে এত অন্ধ হয়েছিলেন যে পায়ের নিচের মাটিও পরীক্ষা করেননি। কি গো মামা, নীলগাই কেমন খেতে? নাকি কুমার কানা খাচ্ছ? মহারাজ, আমরা ছোট হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু আমরা যখন এক হই তখন আমরা আপনার মতো শক্তিধরকেও গর্তে ফেলে দিতে পারি। আমাদের তুচ্ছ মনে করার ফল ভোগুন এখন। আমাকে আমাকে মাফ করে দে তোরা। আমি আর কোনোদিন তোমাদের বিরক্ত করব না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর শিকার করব না, শুধু মরা প্রাণী খাবো। আমাকে আমাকে দয়া করে তোল। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন আমি শিকার করব না। আপনার প্রতিজ্ঞার কোনো দাম নেই। বের হলেই আপনি আবার আমাদের খাবেন। আপনার স্বভাব কখনো বদলাবে না। তার চেয়ে আপনি এখানেই থাকুন। এই অন্ধ গুহার মধ্যে আপনি শাস্তি পাবেন, আর শিকারীরা যখন আসবে তখন আপনার ব্যবস্থা করে নেবে। না না, আমাকে আমাকে এভাবে রেখে যাস না, রেখে যাস না। বন্ধুরা, আজ আমরা প্রমাণ করেছি যে অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন, একতা এবং বুদ্ধির কাছে তাকে হার মানতেই হয়। বাঘ এখন কুয়ায় বন্দি, আমাদের বন এখন নিরাপদ। এখন থেকে আমরা সকলে শান্তিতে থাকতে পারবো।